অর্থ আত্মসাতের মামলায় ১৯১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, আইন অনুযায়ী বিচার বললেন মন্ত্রী। বেনজিরের আরও সম্পত্তির সন্ধান, ক্রোকের নির্দেশ, অভিযোগ প্রমাণ হলে আইনি ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তি, তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনার তাগিদ অর্থনীতিবিদদের, রাজস্ব আহরণ বাড়ানোর পরামর্শ। জাতীয় ঈদগাহে এবার ৩৫,০০০ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা, ২৪ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদের সাথে আছে আমি রাজিব জামান। আর দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারে দুদকের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আগামী ১৫ জুলাই শুনানির তারিখ নির্ধারণ করেন ঢাকার বিশেষ জজ আদালত। অভিযোগ প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন ও সর্বনিম্ন ১০ বছরের সাজা হতে পারে। মোহাম্মদ কবিরের রিপোর্ট। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারে দুদকের মামলার শুনানিতে মহানগর দায়রা জজ আদালতে হাজির হন ডক্টর ইউনূস সহ অন্যান্য আসামিরা। উভয় পক্ষের শুনানির পর আসামি পক্ষের অব্যাহতির বিষয়টি খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দিয়ে ১৫ জুলাই শুনানির দিন ধার্য করেন বিশেষ জজ আদালত। আদালত থেকে বের হয়ে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। প্রতারণা এই শব্দগুলোর সঙ্গে আমার কি যুক্তি আছে আমি তো জানি না, এটা আমি শিখি নাই কোনোদিন, করি নাই কোনোদিন, কাজে হঠাৎ করে প্রকাণ্ড রকমের শব্দগুলো আমার উপর আরোপ করা হচ্ছে, সেটার বিচার হবে সেটা বুঝতে পারছি না আর কি, সেটা কেন হয়, যে এটাই হলো হয়রানি। শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারে আসামিদের সংশ্লিষ্টতা থাকায় আদালত অভিযোগ গঠন করে শুনানির জন্য দিন ধার্য করেছে বলে জানান দুদকের আইনজীবী। মামলার যে বিষয়বস্তু আছে সেটা সাক্ষ্য প্রমাণের ব্যাপার, সুতরাং সেই কারণে তার বিরুদ্ধে চার্জ আজকে গঠিত হয়েছে। প্রথমে ১১/৭ ডেট দেওয়া হয়েছিল, পরবর্তীতে তারা আবেদন করেছেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আবার ৪ দিন বাড়িয়ে ১৫/৭ পরবর্তী তারিখ ধার্য করা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। এই এফআইআর এবং চার্জশিট যদি আদালত সত্য বলেও মনে করে, এই চার্জশিট এবং এফআইআর কোনো তার এই ধারাগুলি ডক্টর ইউনূস এবং সহ ১৪ জনকে কোনোভাবেই লায়াবল করে না, তাদেরকে দোষী সাব্যস্ত করে না। ২০২৩ সালে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের ২৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় মামলা করেছিল দুদক। অভিযোগ প্রমাণ হলে আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, যেখানে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন আছে এবং সর্বনিম্ন ১০ বছর আছে। মোহাম্মদ কবির, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে দেশের সকল নাগরিকের যেমন বিচার হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও বিচার কাজ তেমনি চলছে। তবে দেশে বিদেশে ডক্টর ইউনূস অসত্য বলে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৬ দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। কোনো নাগরিক দেশের আইন ভঙ্গ করে তার যেরকম বিচার হয়, ডক্টর ইউনূসেরও ঠিক সেইভাবে বিচার হচ্ছে। কিন্তু আমি এটা বলেছি যে ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে আরও সম্পত্তি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ আসামস জগলুল হোসেন এই আদেশ দেন। এর আগে সাবেক আইজিপি বেনজির আহমেদের আরও সম্পদের সন্ধান পায় দুদক।
এর প্রেক্ষিতে মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজের আবেদন করেন। জব্দ হওয়া সম্পদ ও ফ্ল্যাটের মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে 24 কাঠা জমি, উত্তরায় 3 কাঠা, বাড্ডায় 39.30 কাঠা জমির উপর 2টি ফ্ল্যাট, বান্দরবান জেলায় 25 একর জমি স্ত্রী জিসান মির্জার নামে আদাবর থানার পিসি কালচার এলাকায় 6টি ফ্ল্যাট, গুলশানে বাবার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি মূল্যে সম্পত্তিতে 6তলা ভবন, সিটিজেন টিভির শেয়ার ও টাইগার অ্যাপারেলসের শেয়ার রয়েছে। কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্ত সঠিক পথেই হচ্ছে। কারা খুন করেছে সেটা খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাবেক পুলিশ প্রধান বেনজির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রমাণ মিললে আইনি প্রক্রিয়া চলবে তার বিরুদ্ধে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ভারতে খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যু রহস্য এখনও উদ্ঘাটন হয়নি, যদিও দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। সন্দেহজনকদের জিজ্ঞাসাবাদও অব্যাহত রেখেছে ডিবি। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন এমপি আনারের মেয়ে ডরিন। পরে সাংবাদিকদের বলেন, বাধাহীনভাবে বাবা হত্যার বিচার দেখতে চান। আমি একটা কথাই বলতে চাই যে কোনো চাপের মুখে পড়ে, কোনো চাপ সৃষ্টি করে আমার বাবার এই যে নির্মমভাবে হত্যাকাণ্ডটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, আনারের হত্যাকাণ্ডে কেউ যেন পার না পেয়ে যায়, অব্যাহত রয়েছে সে প্রচেষ্টা। কোনো চাপচোপ নাই, আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কী ছিল এগুলি সব আমরা পরে জানাবো। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায় কতটুকু সে বিষয়েও স্পষ্ট করেন অবস্থান। তিনি পুলিশের বাহিনীর প্রধান ছিলেন। আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। আমরা যেগুলি আসছে সেগুলি আমরা দেখেছি সঠিকভাবে, কাগজপত্র সঠিকভাবে আসছে। এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে, সেগুলি দেখবে। আমাদের এখানে দেখার কিছু নেই। তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা নিয়ে দেখা হবে। আসছে ঈদ যাত্রায় নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সজাগ বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না, আমি সেটাই মনে করি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের ভোগান্তির অভিযোগ তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বিষয়টি 1 মাসের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন শাকার আরজু। গ্রাহকের সুবিধার্থে দেশে প্রিপেড বৈদ্যুতিক মিটার চালু করা হয়েছে। 2025 সালের মধ্যে সকল বিদ্যুৎ গ্রাহককে এর আওতায় আনা হবে বলে ঘোষণাও রয়েছে। অথচ প্রিপেড মিটারের সুবিধা ছাপিয়ে অতিরিক্ত চার্জ, গোপন চার্জ এবং স্বচ্ছতার অভাব সহ বিভিন্ন কারণে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন ভোক্তারা। সমস্যাগুলো ব্যাপক অসন্তোষ ও আর্থিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতি জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি সচিব সহ বেশ কজনকে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। জবাব না পেয়ে জরুরি ভিত্তিতে বিলিং প্র্যাকটিস পর্যালোচনা ও নিরীক্ষা, স্বচ্ছতা, অতিরিক্ত চার্জের রিফান্ড, জনসাধারণের সাথে যোগাযোগ এবং নীতি সংস্কার চেয়ে হাইকোর্টে রিট করেন তারা। বিভিন্নভাবে হয়রানি হচ্ছে। একটা হচ্ছে যে কথায় কথায় যতবার আপনি প্রিপেড মিটার রিচার্জ করবেন ততবারই ডিমান্ড চার্জ কাটা হয়, মিটার রেন্ট কাটা হয় এবং বিভিন্ন সময় পোস্টপেড মিটারে যেটা হতো যে আমি কত ইউনিট ব্যবহার করেছি তার উপর একটা বিল আসতো, কিন্তু প্রিপেড মিটারে আমি যে 2000 টাকা ভরলাম, আমি কত ইউনিট ব্যবহার করছি, যে ট্যারিফ আমাকে কিভাবে কেটে নিচ্ছে, এটা কোনো জবাবদিহিতা নাই। হাইকোর্ট শুনানি শেষে রুল সহ নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আদেশ দেন। এক্সপার্ট দ্বারা কেন তদন্ত কমিশন গঠন করা হবে না, এই মর্মে রুল দিয়েছেন এবং এটা রিপোর্ট আমরা প্রেয়ার বলেছি যে এটা রিপোর্ট মহামান্য হাইকোর্টে দাখিল করার জন্য। ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে বাংলাদেশে যারা বিদ্যুৎ সাপ্লাই করে, ডিপিডিসি, পাওয়ার গ্রিড সহ 9টি প্রতিষ্ঠানকে আমরা সবগুলোকেই আমরা কিন্তু এই রুলে বিবাদী করেছি। এর আগে মঙ্গলবার বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। বাজেট বাস্তবায়নে অতিরিক্ত খরচ এবং ঋণ খেলাপির পরিমাণ কমিয়ে আনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় রপ্তানি শিল্প চ্যালেঞ্জে পড়বে জানিয়ে নীতি সহায়তা ও রাজস্ব আহরণ বাড়ানোরও তাগিদ দিয়েছেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের যৌথ আয়োজনে বাজেট পরবর্তী আলোচনা। প্রস্তাবিত বাজেটের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক উপস্থাপনায় জানানো হয়, গেল 9 মাসে মূল্যস্ফীতি 9% উপরে। বাংলাদেশকে বেশিরভাগ পণ্য আমদানি করতে হয়, কিন্তু ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় উৎপাদনে সামগ্রিক খরচ বেড়ে গেছে। The strategy to build that, of course, we have to have a better export performance. Right now, the export performance is very nominal at about 2% of GDP. The budget is smaller, and that smaller budget will also help the macro situation, because we need a tighter stance. So tighter monetary policy supported by tighter fiscal policy should create the environment for stabilization. সরকার মানসম্মত বিনিয়োগের মাধ্যমে মানসম্মত পণ্য উৎপাদনে নীতিগত সহায়তা দেবে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। The government and those who choose the policies, make the policies choose in the right way in most cases, then there should be an indication that this incentive and this support. অর্থনীতির কল্যাণে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে জানান প্রধানমন্ত্রীর এই অর্থ উপদেষ্টা। NBR is not equipped with the intelligence in order to reach a decision in respect of which industries are to be encouraged. তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। কুরবানি শেষে 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর 24 ঘন্টার মধ্যে অপসারণের কথা জানিয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। এদিকে জাতীয় ঈদগাহে এবার একসঙ্গে 35,000 মুসল্লি ঈদের জামাতে নামাজ আদায় করতে পারবেন বলেও জানিয়েছে ডিএসসিসি। মাহমুদ হাসানের প্রতিবেদন। ঈদুল আজহার জামায়াতের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। সার্বিক তত্ত্বাবধান করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঈদগাহ মাঠের প্রস্তুতি পরিদর্শনে আসেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় মেয়র বলেন, ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সকাল 7:30টায় প্রধান জামাত হতে পারে। নারীদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা থাকবে। বিপুল বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে, তারপরও আমরা গতবার ন্যায় যে প্রস্তুতি আমরা সম্পন্ন করছি তাতে আমরা আশা করছি 35,000 মুসল্লি এখানে স্বাচ্ছন্দ্যে এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন এবং কোনো জলাবদ্ধতা বা পানির বিড়ম্বনায় পড়তে ইনশাআল্লাহ তাদের হবে না। পরে কথা বলেন কোরবানির বর্জ্য অপসারণের বিষয়ে। ঈদের 2 দিনের মধ্যে ঢাকাবাসীকে পশু কোরবানি দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, বর্জ্য অপসারণের সময় 24 ঘন্টা। কোরবানি পশু বর্জ্য আমরা যে লক্ষ্যমাত্রা নিই সেটা হলো 24 ঘন্টার মধ্যে অপসারিত হবে। পরের দিন যেটা সৃষ্টি হবে সেটাও 24 ঘন্টার মধ্যে অপসারিত হবে। অন্যদিকে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় উত্তর সিটি কর্পোরেশনে যোগ হল নতুন 40টি ডাম্প ট্রাক। এই সময় উত্তর সিটির মেয়র আতিক ঘোষণা দেন 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করার। 6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে, জনগণকে নিয়ে আমি এবং আমার সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা, সকল কর্মচারী সেই দিন আমরা মাঠে থাকব। এবারে ইজারা নেয়া কোনো হাট রাস্তায় পশু বসালে তার জামানত বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নেটের গতি তলানিতে 5G চালু হলেও মিলছে না সেবা, নীতি পরিকল্পনায় আমলাতান্ত্রিক জটিলতা। মন প্রতি ধানের দাম হঠাৎ কমল 400 টাকা, ন্যায্য মূল্য না পেয়ে দিশেহারা কৃষক, সিন্ডিকেট প্রতিরোধের দাবি। সবই হবে বাসায় বসে। আইডিয়াল সিএমআর ফাইন্যান্সিয়াল। আবারও রাত 11টার 21 সংবাদ। সরকারকে প্রধান শত্রু আখ্যা দিয়ে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনায় মির্জা ফখরুল বলেন,
শিগগিরই আন্দোলন আরও বেগবান হবে, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষার এই সংগ্রামে অব্যাহত থাকবে। ভোটের অধিকার পুনরুদ্ধারে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির মহাসচিব। শত্রুতা হচ্ছে এই সরকার, যারা আমাদের সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। এই সরকারকে দূরে সরিয়ে ফেলে দেওয়ার জন্য আমাদেরকে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। সুর একটাই, সুর হচ্ছে যে আমরা এই সরকারকে আর দেখতে চাই না, সরকারকে সরিয়ে জনগণের একটা শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেন সত্যিকার অর্থেই গণতান্ত্রিক চর্চা থাকবে, গণতান্ত্রিক অধিকারগুলো থাকবে, গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। সাধারণ মানুষের কষ্ট লাঘবে আগামী 1 বছরের মধ্যে বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে আনতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। জাতীয় সংসদের 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশনে তিনি এসব কথা বলেন। একটি জনবান্ধব বাজেট এবং এই যে সংকোচনমূলক যে নীতি যার প্রতিফলন এই বাজেটে আছে, তারপরেও আমরা দেখছি যে সামাজিক নিরাপত্তা খাতে সাধারণ মানুষের জীবনকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য সেখানে কিন্তু আবার বাজেট বৃদ্ধি করা হয়েছে, শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করা হয়েছে এবং সাধারণ মানুষের জন্য বাজেটে সব ধরনের নিম্ন আয়ের মানুষের জন্য সব ধরনের ব্যবস্থা এখানে রাখা হয়েছে। বাংলাদেশে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা 5G চালু হলেও নেই অগ্রগতি। ভিন দেশে ব্যান্ডউইথ রপ্তানি করলেও নিজ দেশের নেটের গতি তলানিতে। সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন উল্টো পথে চলছে এই খাত, তবে বিটিআরসি বলছে অচিরেই গতি পাবে নেট গ্রাহকেরা। আদিত্য মামুনের বিশেষ রিপোর্ট। বিশ্বজুড়ে 208টি দেশের মধ্যে মোবাইল কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে তলানিতেই অবস্থান বাংলাদেশের। 3G 4G সেবায় যেখানে সুলভ নয়, সেখানে উচ্চভিলাষী প্রকল্প 5G চালু করে মন্ত্রণালয়। মোবাইল নেট সেবায় বাংলাদেশ বিশ্বে 108তম আর ব্রডব্যান্ডে 112তম অবস্থানে। আইএসপিগুলো 10 Mbps ব্রডব্যান্ডে ইন্টারনেট সেবা দিলেও মোবাইল অপারেটরদের গতির তারতম্য ক্ষেত্রভেদে অনেক। এটা কিন্তু একদিনে বাড়বে না। আমরা নতুন যে ব্রডব্যান্ড পলিসি করতেছি ওইখানে আমরা আপাতত ধরে রাখছি 20 Mbps হবে। এটা আগামী বছরের মধ্যেই, তখন স্পিড অনেক বেশি হবে, গ্রাহকের কাছে এটা খুবই অ্যাক্সেসেবল হবে। কোথাও কোথাও 4G মিলছে না, গড়ে ওঠেনি 5G ব্যবহারের উপযোগিতাও। তারপরও সমন্বয় করে শক্তিশালী নেট সেবার প্রতিশ্রুতি বিটিআরসির। এখন 5G কিন্তু 2022-তে টেস্টেড হয়েছে এবং টেস্টেড কিন্তু করেছে আমার যে 4টা অপারেটর আছে, 4টা অপারেটরই করেছে এবং ওদের জন্য যে ফ্রিকোয়েন্সি এই 5Gর জন্য দেওয়ার কথা সেই স্পেকট্রাম কিন্তু অলরেডি আমরা দিয়েছি। হ্যাঁ, এটা 2.3G ব্যান্ডে, 2.6G ব্যান্ডে এবং টেলিটককে দেওয়া হয়েছে 3.5G ব্যান্ডে। নীতি পরিকল্পনায় আমলাতান্ত্রিক জটিলতাকে দুষছেন টেলিযোগাযোগ খাতের কাণ্ডারি সাবেক এই মন্ত্রী। সরকারি কোম্পানিগুলো একটা অদ্ভুত সিস্টেমে কাজ করে। তার একমাত্র স্যাটেলাইট কোম্পানি ছাড়া বাকিগুলোর বোর্ড আছে এবং বোর্ডের চেয়ারম্যান হচ্ছে সচিব। ওই সচিবের মাধ্যমে এগুলো পরিচালিত হয়। সচিব তো ব্যবসা বোঝে না, কিন্তু তিনি ব্যবসায়ী কোম্পানির প্রধান হিসেবে বসে থাকেন এবং সেগুলো মন্ত্রীদের সাথে পরামর্শ করেন না সচিবরা। যেই কারণে আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই স্ট্রাকচারটা পরিবর্তন করা। ইন্টারনেটের গতি ও মূল্য গ্রাহকের নাগালের মধ্যে রাখাকে প্রাধান্য দিতে হবে বলেও মত তার। মোবাইল যদি ব্যবহারকারী আছে তাকে জিজ্ঞেস করেন, বলো তো তোমার একটা বড় প্রবলেমের নাম বলো। একটা বলবে যে আমার ইন্টারনেটের দাম বেশি, আর একটা বলবে যে আমার ব্যান্ডউইথ তো নাই। আমাদের যারা অপারেটর আছে তারা সেই পরিমাণ স্পিড দিতে পারছে না। আমাদের দেশের মানুষ কিন্তু প্রযুক্তি খুব সহজে গ্রহণ করে, সেই প্রযুক্তিটা গ্রহণ করে যেটা তার কাজে লাগে। এই কাজে লাগার বিষয়টা রাতারাতি তো হয় না। ব্যান্ডউইথ রপ্তানি এ খাতের অর্জন হলেও অন্য খাতেও মনোযোগ দিতে হবে সংশ্লিষ্টদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।
জয়পুরহাটের বাজারে ধানের দাম হঠাৎ মন প্রতি প্রায় 400 টাকা কমে গেছে। দিশেহারা কৃষকদের অভিযোগ, সিন্ডিকেট গড়ে দাম কমিয়েছেন মিল মালিকেরা। ন্যায্য মূল্য পেতে বাজার দরে সরকারি হস্তক্ষেপ চান তারা। তবে মিল মালিকদের দাবি, আগের মজুদ ধান বিক্রি না হওয়ায় অর্থ সংকটে কিনতে পারছেন না তারা। জয়পুরহাট প্রতিনিধি SM শফিকুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। কয়েকদিনের ঝড় বৃষ্টিতে জয়পুরহাটের ক্ষেতেই নষ্ট হচ্ছে পাকা ধান। রয়েছে কৃষি শ্রমিক সংকটও। তারপরও বাজারে বাড়ছে ধানের আমদানি। তবে চাহিদা কমায় ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। বাজারগুলোতে 2 সপ্তাহ আগেও চিকন জাতের ধান বিক্রি হয়েছে 1300 থেকে 1350 টাকা মন দরে। এখন কমে দাঁড়িয়েছে মন প্রতি 1050 থেকে 1100 টাকা। 900 টাকা দাম ধানের মন কয়। লেয়ার মতন কোনো পার্টি নাই। এই ধানগুলা কি আমরা পুকুর ফেলে দেবো না রাস্তায় বিছে দেবো? সরকার আমাদের উপর কোনো সহযোগিতা দিচ্ছে না। ধান কাটলাম শ্রমিক যে 3000 টাকা বিঘা, এবারে 7000 টাকা বিঘা, তার শ্রমিক নাই, ধানও লিখছে না বাজারে আনে। কত কষ্ট করে 960 টাকা ধান বিক্রি করলাম, সে সম্পা কাটারি ধান। ধানের দাম কমায় লোকসানের শঙ্কা কৃষকদের। তাদের অভিযোগ, মিল মালিকদের সিন্ডিকেটে এমনটা হচ্ছে। ব্যবসায়িকরা নির্দিষ্টভাবে সিন্ডিকেট করে নিচ্ছে, আমদানি করে নিচ্ছে। ওরা বাইরে কিনে একদিন, পরের দিন আর কিনে না। ধান বেচা পর 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন পর আমাদের ধানের ব্যাপারে টাকা দিচ্ছে। তবে মিল মালিকরা বলছেন, আগের মজুদ ধান বিক্রি না হওয়া এবং খারাপ আবহাওয়ায় ধানের মান খারাপ হওয়ায় দাম কিছুটা কমেছে। রোদ নাই, একেতে বৃষ্টি, এই কারণে আমরা ধান শুকান পাচ্ছি না, এই জন্য একটু বাজার কম। একটি 2 টিপ কেনার পর আর নতুন করে ধান কিনে আর ঠিক করে রাখা যাচ্ছে না, যেহেতু ভিজা ধান। এই ধানগুলো পরে কালারটা নষ্ট হয়ে যায়। নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি ধানের বাজার নিয়ে সিন্ডিকেট করার অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতে প্রতিহত করার আশ্বাস কৃষি বিপণন বিভাগের। সিন্ডিকেট কাজ করে তাহলে কৃষি বিপণন আইন অনুযায়ী জেলা প্রশাসনের সহযোগিতায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এবার শেষ দিকে আবহাওয়ার সমস্যা এবং কৃষি শ্রমিক সংকট বিবেচনায় কৃষকদের ধান কাটার যন্ত্রপাতি ভর্তুকি দেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা ধান কর্তনের জন্য 50% ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র বিতরণ করেছিলাম। এই যন্ত্রগুলো দিয়ে ধান কাটা, মাড়া, ঝাড়া এবং বস্তাবন্দি একসঙ্গে হয়। জয়পুরহাট জেলায় ৬৯,৬০৫ হেক্টর জমিতে আবাদে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা 4,22,530 মেট্রিক টন এবং চালের লক্ষ্যমাত্রা 2,81,686 মেট্রিক টন। রত্না সামান, 21 টেলিভিশন। এবার বিকাশ ঈদ কেনাকাটা। নগদ অর্থ সাথে না থাকলেও মিঠের খাবারের দাম পরিশোধ করা যাচ্ছে বিকাশে। সাথে মিলছে 10% ঝটপট ছাড়। মিনালা দিবার রিপোর্ট। যে কোনো উৎসবে মিষ্টি জাতীয় খাবারের জুড়ি নেই, সাথে স্ন্যাক্স থাকলে নাস্তা হবে জমজমাট। নানা ধরনের স্ন্যাক্স, মিষ্টি সহ বাহারি খাবারের পসরা জনপ্রিয় ব্র্যান্ড মিঠাই বেকারি অ্যান্ড সুইটসে। রাজধানীর বনশ্রীর ব্লকের আউটলেটে মিলছে উৎসব ও জন্মদিনের কেক। বিভিন্ন ধরনের ছানার মিষ্টির সাথে আছে বালুশাই, দিল্লি চমচম, বাকলাবা, আলতাফুন। মিঠাই কিন্তু পিওর দুধ দিয়ে তৈরি হয়। ছানা যে আইটেমগুলো আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন। মিঠাই ছানার বালুশাই আছে, ভোগসাগর আছে, স্পেশাল ছানার ক্ষীরমোহন আছে। তারপর মিঠাইতে আপনি পাচ্ছেন অরেঞ্জ ভোগ, যেটা আমাদের স্পেশাল আইটেম, আফলাতুন, আমাদের বাকলাবা, আমাদের দিল্লি চমচম। এই আইটেমগুলো আমাদের সবথেকে পপুলার। আছে বাহারি কেক এবং স্ট্রবেরি, ব্লুবেরি, ম্যাঙ্গো, লেমন, অরেঞ্জ, চকলেট, ভ্যানিলা পেস্ট্রি। আউটলেটটিতে পাওয়া যাচ্ছে নিজস্ব কারখানায় তৈরি বিস্কুট, কুকিজ সহ নানা মুখরোচক খাবারও। বার্গার, পিৎজা, বিভিন্ন প্যাটিস, ডোনাটস সহ নানা ক্রোকারিজ আইটেম। মিঠাই কিন্তু মিষ্টির বাহিরেও আপনি বেকারি আইটেম পাচ্ছেন। যেমন মিঠাই শুধু আগে মিষ্টি ছিল, এখন বর্তমানে বেকারিয়ান কেক সব বলে পরিচিত। আপনি যদি চান দেখতে পারেন আমাদের কেকের আইটেমগুলো। কেকেতে আমাদের ম্যাক্সিমাম আইটেমগুলো এখন আমাদের ডেভেলপ হয়েছে। যেমন ম্যাঙ্গো কেক আছে, বাটার স্কচ কেক আছে। মিঠাইতে ডেজার্টে আছে মালাই কুলফি, পাটিসাপটা পিঠা, চকলেট বল সহ আরও অনেক কিছু। খাবারের দাম বিকাশে সর্বনিম্ন 500 টাকা পেমেন্টে ক্রেতারা পাচ্ছেন 10% ছাড়। বিকাশে একটা ক্যাম্পেইন চলে আমাদের, সেটা হচ্ছে আপনার কাস্টমার একটা পারচেস করলে শেষে একটা ডিসকাউন্ট পাবে, 10% ক্যাশব্যাক পাবে। এটা হচ্ছে দিনে একবার এবং সে সর্বোচ্চ 2 বার পাবে। কাস্টমার আমরা দিন দিন খুব ভালো পাচ্ছি, কাস্টমার আছে আমাদের কাছে।
এটা হচ্ছে পজিটিভলি নিচ্ছে কাস্টমার, কারণ কাস্টমার একটা ডিসকাউন্ট পাচ্ছে। অফারটি চলবে ঈদুল আজহা পর্যন্ত। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কুয়েতের মানগাফ শহরে শ্রমিকদের আবাসনে আগুন, অন্তত 41 জনের মৃত্যু। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি। আবার আমন্ত্রণ রাত 11:21 সংবাদ। সব কথা সবার কথা স্লোগানে যাত্রা শুরু হলো আরও একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর। যাত্রা শুরুর দিনে জাতীয় প্রেস ক্লাবে মনোজ্ঞ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান করা হয় এবং জাতীয় সঙ্গীতের পর মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর ভার্চুয়ালি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উদ্বোধন ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সংবাদ ও বিনোদন ভিত্তিক এই স্যাটেলাইট চ্যানেলটি। স্বাগত বক্তব্যে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বলেন, দেশের প্রথম এআই প্রযুক্তি সম্বলিত আলট্রা এইচডি টেলিভিশন গণমানুষের কথা বলবে, সেই সাথে সমুন্নত রাখবে মুক্তিযুদ্ধের চেতনা। চ্যানেল এস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমের বিশিষ্টজনেরা। দু সালের মধ্যে দেশে ফ্যাটি লিভার মহামারী আকার ধারণ করবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সকালে রাজধানী সিরডাপ মিলনায়তনে আয়োজিত আলোচনায় তারা বলেন, ফ্যাটি লিভারের কারণে বিশ্বজুড়ে বাড়ছে হার্ট অ্যাটাকের সমস্যা। এছাড়া বাড়ছে বিভিন্ন ধরনের রোগও। বেশি খেয়ে কম হাঁটার কারণে বাংলাদেশের 4,50,00,000 মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত বলে জানান বিশেষজ্ঞরা। অতিরিক্ত তেল জাতীয় খাবারের কারণেই বাড়ছে ফ্যাটি লিভার। ধারা সংশোধন করে স্বাস্থ্য খাতে নন ক্যাডার কর্মকর্তাদের বাড়তি সুবিধা দেওয়ার দাবি করে এই উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছে বিশেষ স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। সকালে রাজধানী মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন থেকে বিশেষ স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা জানান, গত 9 মে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় বেশ কিছু ধারা সংশোধনের প্রস্তাব পাশ করা হয়। এর মধ্যে আপিল বিভাগের রায় অমান্য করে নন ক্যাডার কর্মকর্তাদের বাড়তি সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। এসব ধারা সংশোধন হলে স্বাস্থ্য খাতে প্রায় 35,000 বিসিএস ক্যাডারের মধ্যে 15,000 কর্মকর্তা সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন বলে দাবি অ্যাসোসিয়েশনের। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিনের রক্তদাতা উৎসব শুরু হয়েছে। রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনে রক্তদাতা গ্রহীতা মিলন মেলা ও বিশেষ সেমিনারে প্রধান অতিথি ছিলেন মনোচিকিৎসক ও কথাসাহিত্যিক অধ্যাপক ডক্টর আনোয়ারা সৈয়দ হক। এই সময় তিনি বলেন, দেশের জনসংখ্যার প্রায় 5.1% হেপাটাইটিস বি আক্রান্ত। সাধারণত রক্তের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়, তাই নিরাপদ রক্ত পরিসঞ্চালনকে গুরুত্ব দেওয়ার কথা বলেন বক্তারা। অনুষ্ঠান শেষে 50, 12, 25 বার স্বেচ্ছা রক্তদাতাদের সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়। এবারে বাণিজ্য সংবাদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির 2টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। আউটলেটগুলো হলো কুমিল্লার হোমনায় ঘাড়মোড়া বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ঢাকার রূপনগরের সোনালী বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোর উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান শাহ, মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোশ্যাল ইসলামী ব্যাংকের 5টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন। নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধর্মমণ্ডল সড়ক বাজার, কুমিল্লার বুড়িচঙ্গে পূর্ণমূর্তি বাজার, জামালপুরের মেলান্দহে ঝাউগড়া বাজার, কিশোরগঞ্জের কুলিয়াচরের রামদি আগরপুর বাস স্ট্যান্ড এবং ভোলার চরফ্যাশনে আঞ্জুরহাট বাজার। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবিবুর রহমান, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ
মশিউর রহমান, ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জয়নাল আবেদিন এবং শরিয়া সুপারভাইজরি কমিটি সেক্রেটারিয়েট মুকাব্বিস সৈয়দ জয়নুল আবেদিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইলেকট্রিক গাড়ি আমদানি ও অ্যাসেম্বলিংয়ে প্রণোদনা চায় বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং প্রস্তাবিত বাংলাদেশ ইলেকট্রিক মোবিলিটি অ্যাসোসিয়েশন সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণের দাবি জানায়। সড়ক দুর্ঘটনা রোধে স্বীকৃত প্রতিষ্ঠানগুলোতে ভারী যানবাহন তৈরিরও তাগদা দেয় সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমদ, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও ইফাদ মোটরসের ম্যানেজিং ডিরেক্টর তসকির আহমেদ সহ অন্যান্যরা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ক্লিয়ার ড্রিঙ্কস ব্র্যান্ড ক্লেমন ইচ্ছের হাত বাড়াই পরিবেশকে পরিচ্ছন্ন রাখি ক্যাম্পেইন করছেন। রাজধানীর কয়েকটি কমিউনিটিতে এই ক্যাম্পেইন করা হয়েছে। ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য কোরবানির পশুর বর্জ্য সঠিক ও সুন্দরভাবে দ্রুত সময়ে অপসারণ করে পরিবেশকে পরিচ্ছন্ন রাখা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক সৈয়দ জহুরুল আলম, সিএমও মাইদুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজ সহ অন্যান্যরা। ক্যাম্পেইন শেষে পলিব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান করা হয়। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। অর্থ আত্মসাতের মামলায় ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, আইন অনুযায়ী বিচার বললেন মন্ত্রী। বেনজিরের আরও সম্পত্তির সন্ধান, ক্রোকের নির্দেশ, অভিযোগ প্রমাণ হলে আইনি ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে ভোগান্তি, তদন্তের স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনার তাগিদ অর্থনীতিবিদদের, রাজস্ব আহরণ বাড়ানোর পরামর্শ। জাতীয় ঈদগাহে এবার 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা, 24 ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ। শেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে ভিজিট করুন 21রাজশাহী.com এই ওয়েবসাইটে, এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।